ঢাকার নামকরা 5 স্টার রেস্টুরেন্টের ভিতরে একদম কর্নারে সাজানো টেবিলটিতে মুখোমুখি বসে আছে তেজ আর নিশা। চারপাশে মৃদু আলো জ্বলছে আর হালকা মিউজিক বাজছে। নির্ঝর প্রথমে তেজের সাথে এসে ওর পাশেই বসেছিল, কিন্তু নিশা স্পষ্টভাবে বলে দিয়েছিল, আমি তেজের সাথে একা কিছু কথা বলতে চাই। তখন নির্ঝর না চাইলেও সেখান থেকে উঠে অন্যদিকে গিয়ে বসেছে, কিন্তু দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করছে সে। তেজ আজ পরেছে কালো রঙের একটা শার্ট, যার অর্ধেক বুকের বাটনগুলো খোলা। ফলস্বরূপ জিম করা লোমহীন বুকটা স্পষ্ট দেখা যাচ্ছে, যা নিশার মতো মডার্ন যে কোনো মেয়েকেই আকর্ষণ করার ক্ষমতা রাখে। শার্টের হাতা কোণে পর্যন্ত ফুল করে রাখায় হাতের ফুলে ফুলে ওঠা শিরাগুলো দেখা যাচ্ছে। তেজ চেয়ারের সাথে হেলান না দিয়ে নিজের দুহাত শক্ত করে টেবিলের উপর রেখেছে। ওর চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট ফুটে আছে। ভ্রুযুগল কুঁচকে রয়েছে তেজের। সূক্ষ্ম দৃষ্টিখানা নিশার উপরে স্থির করা। তেজের ঠোঁটের কোণে হালকা ব্যঙ্গাত্মক হাসির রেখা ফুটে রয়েছে। নিশা তেজের সামনের চেয়ারটাতে পায়ের উপর পা তুলে বসে আছে। নিশার পরনে একটা শর্ট হোয়াইটের ভিতর হালকা কাজ করা টপস রয়েছে, যা হাঁটু ছুঁই ছুঁই। হালকা মেকআপ করেছে, ঠোঁটে নোট লিপস্টিক দিয়েছে, কানে লম্বা দুল পড়েছে, হাতে একটা ডায়মন্ডের ব্রেসলেট রয়েছে। নিশা নিজের চোখে মুখে চরম আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট রেখে বাঁকা হেসে বলল, খুব তো অ্যাটিটিউড দেখাচ্ছিলে আমায়। মনে পড়ে সেই দিনগুলোর কথা? তোমার মনে না পড়লেও আমার সব মনে আছে। আর এখন দেখো, নিজের পায়ে হেঁটে চলে এলে আমার সাথে দেখা করতে। ভিতরে ভিতরে অনুভূতিটা কেমন কাজ করছে? আমার কিন্তু দারুণ লাগছে, মিস্টার প্লে বয় তেজর খান। তেজ ওর ঠোঁটে সেই ব্যঙ্গাত্মক হাসি রেখা ফুটিয়ে রেখেই বলল, তুমি যেরকম আমাকে পাওয়ার জন্য ছেঁচড়ামিগুলো করে যাচ্ছ, অমনটা আজ অব্দি কোনো মেয়েই করেনি। অবশ্য তারা এমন করার মতো সুযোগ পায়নি, কারণ আমার একটা ইশারাই তাদের জন্য যথেষ্ট ছিল আমার বিছানায় আসতে। নিজেদের সবকিছু বিলিয়ে দেওয়ার জন্য মরত তারা। তেজ সামনের দিকে একটু ঝুঁকলো, ঠান্ডা গলায় বলল, মনে হচ্ছে তোমার ক্ষেত্রে ভুলই করেছি আমি। তোমাকে অ্যাভয়েড না করে যদি প্রথমেই বেড পার্টনার বানিয়ে নিতাম, তাহলে আজ তোমার থেকে এত বাজে হুমকি আমায় শুনতে হতো না। নিশার চোখের আকৃতি কিঞ্চিত ছোট করে বলল, আমাকে কি তুমি ওইসব সস্তা মেয়েদের মতো ভেবেছ, যে তুমি আঙ্গুল না চালেই আমি ছুটে যাব তোমার বিছানায়? না তেজর খান, আমি তেমন নই। তেজ বলল, কি চাও তুমি? নিশা টেবিলের উপর হাত রেখে তেজের দিকে কিছুটা ঝুঁকলো, ঠোঁটে বাঁকা হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, শুধু একটা রাত নয়, পুরো একটা জীবন চাই আমি। কেবল একবার না, হাজারবার তোমাকে রিপিট করতে চাই আমি আমার জীবনে। তোমার সব রাগ, সব ধম্ব, পুরো টুমিটাকেই আমি চাই তেজ। আমি নিশা সিনহা চৌধুরী, এই পৃথিবীতে এক পিসি মাত্র। তাই আমি কারোর এক রাতের ভোগ্যবস্তু হতে চাই না। তেজ রাগী স্বরে বলল, কথা ক্লিয়ার করো, এত হেয়ালিপনা পছন্দ না। নিশা বলল, তোমায় আমাকে বিয়ে করতে হবে তেজ। সারা জীবন ধরে কেবল এই আমি ছাড়া আর কোনো মেয়ের দিকে চোখ তুলে দেখতেও পারবে না তুমি। নিশার বলা শব্দগুলো যেন তেজের বুকে দাঁড়ালো ছুরির মতো এসে বিঁধলো। সঙ্গে সঙ্গে তেজ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে টেবিলের উপর নিজের দু হাতের মুঠি দ্বারা এমন জোরে আঘাত করলো যে পাশে থাকা কাচের গ্লাসটা পর্যন্ত মৃদু কেঁপে উঠলো। আশেপাশে দু একজন মানুষ ওদের দিকে অবাক চোখে তাকালো। তেজ গর্জে উঠে বলল, আর ইউ আউট অফ মাইন্ড গডডেম? আমার মতো একজন পুরুষ তোমার মতো একটা মেয়েকে বিয়ে করবে? হোয়াট দ্য হেল আর ইউ থিঙ্কিং নিশা? নিশা তেজের গর্জে ওঠা স্বর শুনে বিন্দুমাত্র ভয় পেল না। নিশা ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ডোন্ট শাউট মিস্টার খান। তুমি যতই গর্জাও না কেন, তোমার আসল রূপটা তো আমি জানি। আমার কথায় যদি তুমি রাজি না হও, তাহলে আমার কিছু শব্দের প্রয়োগের ফলে তোমার পরিবারের সামনে তোমার ইমেজে কেমন দাগ লাগতে পারে সেটা নিশ্চয়ই তোমাকে মনে করিয়ে দিতে হবে না? তেজের চোখ জোড়া এই মুহূর্তে রক্তচোষা শিকারদের মতো দেখাচ্ছে। তেজ দাঁতে দাঁত চেপে গর্জানো কণ্ঠে বলল, তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো তাই না? কিন্তু একটা কথা স্পষ্টভাবে শুনে রাখো, এই তেজওয়ার খান কাউকে ভয় পায় না। নিশা ঠান্ডা হাসি দিয়ে বলল, এতদিন পর্যন্ত করনি, কিন্তু এখন ঠিকই করবে। নিজের পরিবারের চোখে হিরো থেকে এই মুহূর্তের মধ্যে জিরো হয়ে যাওয়ার ভয়টা তোমার ভেতরে পুরোদমেই আছে। আমি সেই ভয়টা তোমার চোখে মুখে স্পষ্ট দেখতে পেয়েছি। তাই এত সুন্দর একটা সুযোগ আমি হাত ছাড়া হতে দিতে চাই না হ্যান্ডসাম বয়। নির্ঝর দূরে বসে এত সময় তেজ আর নিশার মধ্যে হতে থাকা সব কথোপকথন শুনছে কানে থাকা ব্লুটুথের সাহায্যেই। রেস্টুরেন্টে ঢোকার সময় তেজের ফোন থেকে নিজেকে কলে নিয়ে রেখেছিল নির্ঝর। সব কথা শোনার পর নির্ঝরের বুকের ভেতরটা কেমন যেন দগদগ করছে।
নির্ঝর ভাবছে, তেজ ভাইয়ের মতো ভয়ঙ্কর চালাক প্রকৃতির একজন মানুষকে আজ প্রথমবার কোনো মেয়ের হাতে ঘায়েল হতে দেখলাম। এবার তেজ ভাই নিজেকে কিভাবে বাঁচিয়ে নিতে সক্ষম হবে। তেজ দাঁড়ানো অবস্থাতেই শ্বাস নিচ্ছে গভীরভাবে। শরীরের প্রতিটি শিরা রাগে টানটান হয়ে আছে ওর। চোখ জোড়া দিয়েই যেন নিশাকে ছিঁড়ে ফেলতে পারবে তেজ, এমন অনুভূতি কাজ করছে ওর ভিতরে। কিন্তু নিশা পুরোপুরি শান্ত ও অবিচল ভঙ্গিতে বসে ঠোঁটে বাঁকা হাসির রেখা স্পষ্ট রেখেই তেজের দিকে তাকিয়ে আছে। সারফারাজ নিজ আস্তানায় প্রবেশ করে সরাসরি নিজের অফিস কক্ষে চলে এলো। এই কক্ষের বাহিরে এই মুহূর্তের পরিবেশ থমথমে বর্ণ ধারণ করে আছে। শত শত গার্ডসরা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিশাল আকৃতির বন্দুক হাতে নিয়ে। সারফারাজ ল্যাপটপটা অন করে পিহুর বাড়ির সামনে গতকাল রাতে সে চলে আসার পর থেকে কে এসেছে পিহুর বাসায় এবং পিহু কি স্বইচ্ছা বেরিয়েছিল নাকি ওকে জোর করে কেউ বের করেছে তা দেখার উদ্দেশ্যে ফুটেজটা দেখতে শুরু করলো। সারফারাজ দেখলো ভোর 5টা নাগাদ পিহুর বাবা জাবরুল বাড়ির গেট খুলে ভিতরে প্রবেশ করলেন। সারফারাজের কপালের ও গাড়ের সূক্ষ্ম রগগুলো তৎক্ষণাৎ ভেসে উঠলো। এটা দেখার পর সারফারাজের আর বুঝতে বাকি রইল না, গতকাল রাতে সে খানবিলায় ফেরার পর যখন জাবরুলকে কল করেছিল তখন তার ফোন বন্ধ পাওয়ার আসল কারণ কি হতে পারে এবং হুট করে জাবরুল নিজ বাড়িতে ফিরে আসার কারণই বা কি হতে পারে। সারফারাজ নীরব রইল। ওর দু চোখের গাঢ় নীলচে রঙের মণিজোড়ার চারপাশে থাকা সাদা অংশ ইতিমধ্যে লাল বর্ণ ধারণ করেছে। সারফারাজ ল্যাপটপে পাশে থাকা লাল রঙের পাঁচ বাটনটা হাতের মুঠোয় নিয়ে চাপ দিচ্ছে। সিসিটিভি ক্যামেরার সাথে সাউন্ড সিস্টেম ব্যবহার করে রাখতে বলেছিল সারফারাজ আহাদকে, যেন ক্যামেরায় যা দৃশ্য দেখা যায় প্রয়োজনের স্বার্থে সেখানে দেখতে পাওয়া ব্যক্তিরা কোনো প্রকার কথোপকথন করলে তাও যেন শোনা যায়। জাবরুল বাড়ির ভিতরে প্রবেশ করার পর থেকে বাড়ির ভিতর থেকে মৃদু আওয়াজ আসতে শুনতে পাওয়া যায় সারফারাজ ক্যামেরা থাকা সাউন্ড সিস্টেমের বদলতে, কিন্তু সেই সাউন্ডগুলো স্পষ্ট ছিল না। ক্যামেরাটা বাহির পাশের দৃশ্য দেখার মতো পজিশনে সেট করায় ভিতরে এই মুহূর্তে কি চলছে তা সারফারাজ দেখতে পারছে না। প্রায় 3 ঘন্টা পর সোমা আর সোনালি মিলে পিহুকে ধাক্কাধাক্কি করে টেনে বাড়ির ভিতর থেকে বের করলো। সারফারাজের পাঞ্চ বলের উপর দেওয়া প্রেসের মাত্রা বেড়ে দ্বিগুণ হলো। পিহু কান্না করছে, হাত জোর করে জাবরুলকে অনুরোধ করছে, বাবা আমায় ছেড়ে দিন, দয়া করে আমাকে নিয়ে যাবেন না, আমার কথা শুনুন। আমি কোনো মহা পাপ করিনি যার জন্য আপনার মান সম্মান ধূলিসাৎ হয়ে যেতে পারে। জাবরুল পিছন ঘুরে পিহুর গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। সারফারাজ এবার এতটা শক্ত করে নিজের ডান হাতের মুঠোয় থাকা পাঞ্চ বলটাতে চাপ দিল যে তা ফেটে চতুর্দিকে তার অংশ ছড়িয়ে ছিটিয়ে গেল। জাবরুল দমকের স্বরে পিহুকে বললেন, নষ্টা মেয়ে ছেলেতে পরিণত হয়েছিস, আবার মুখে মুখে কথা বলছিস। মাটা মরলো, তারপর গলায় দড়ি দিয়ে মরতে পারিসনি তুই জানোয়ার? বেঁচে ছিলে এসব নষ্টামি করার জন্য? আর একটা শব্দ যদি তোর ওই মুখ দিয়ে বের করিস তাহলে তোর গলায় পাড়া দিয়ে এখানেই শ্বাসরোধ করে মেরে ফেলবো আমি। আমায় চিনিসনি এখনো তুই? পিহু অনেকটা নেতিয়ে পড়েছে সোমা আর সোনালির উপর। সারফারাজ লক্ষ্য করলো পিহুর দু হাতের বের হয়ে থাকা অংশে জায়গায় জায়গায় রক্ত জমাট বেঁধে কালচে বর্ণ ধারণ করতে শুরু করেছে। সারফারাজ বুঝতে পারলো জাবরুল বাড়িতে প্রবেশ করার পর থেকে যে 3 ঘন্টা সময় পেরিয়ে গিয়েছে তখনই তিনি পিহুর শরীরে আঘাত করেছে বাজেভাবে। সোমা জাবরুলকে উদ্দেশ্য করে বললেন, আহ অনেক তো মেরেছ, এবার আর মেরো না। এর ভিতর অন্তত নিজের পায়ে দাঁড়িয়ে থাকা ক্ষমতাটুকু তো রাখতে হবে, নয়তো চট্টগ্রাম নিয়ে যাওয়ার পর ছেলে পক্ষের লোকজন যদি দেখে মেয়ের অবস্থায় এত কাবু, তারা কি এই মেয়েকে গড়ে উঠাতে চাইবে? জাবরুল বললেন, কোনো ছেলে পক্ষটক্ষ থাকবে না সেখানে। যিনি পাত্র তিনি আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির ম্যানেজার কাশেম সাহেব। তার বয়স প্রায় 50 বছর। 25 বছর আগে কাশেম সাহেবের প্রথম বিয়ে করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম স্ত্রীর এক বাচ্চা হওয়ার পর প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছেন। আর তার 3টা সন্তান আছে, 2টা ছেলে ও একটা মেয়ে। ছেলে দুজনকে বিয়ে করিয়েছে, বছর 2 হলো। মেয়েরা এখনো অবিবাহিত, আর্থিক অবস্থা অনেক সচ্ছল তাদের। নিজের বার্ধক্য সময়টাতে তো একজন সুস্থ সবল সঙ্গীর দরকার কাশেম সাহেবের, তাই তিনি দ্বিতীয় বিয়ে করবেন বলে ঠিক করেছেন। একদিন কথায় কথায় আমার সাথে এই বিষয়টা শেয়ার করেছিলেন। গতকাল সন্ধ্যার আগে তুমি যখন ফোন করে আমাকে পুরো বিষয় সম্পর্কে অবগত করলে তখন আমার নজরে পিহুর জন্য কাশেম সাহেবের থেকে উত্তম পাত্র ছিল না। তাই আমি কাশেম সাহেবের সাথে এই বিষয়ে একান্তে কথা বললে তিনি তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। আর বিয়েটা চট্টগ্রামে হবে না,
হবে অন্য কোথাও, কারণ আমি খুব ভালো করেই জানি একজন এমপির ক্ষমতা অতি সামান্য নয়। আমি যে চট্টগ্রামে থাকি আর পিউকে নিয়ে আমরা সেখানে যাচ্ছি তা সম্পর্কে জানতে ওনার খুব বেশি সময় লাগবে না, তাই আমি ওখানে আসার আগেই সম্পূর্ণ বিষয়টা চিন্তা করে গুছিয়ে এসেছি। এবার বেশি কথা না বলে চলো তো এই অপয়াটাকে নিয়ে। মোড়ে গাড়ি দাঁড় করানো আছে, সেই গাড়ি করে আমরা আমাদের গন্তব্য পর্যন্ত পৌঁছে যাব। সোনালি আর সোমার মুখ চিকচিক করছে খুশিতে পিহুর এই দুর্বিষহ পরিণত হবে চিন্তা করে। জাবরুল মোড়ের দিকে আগে আগে এগিয়ে গেলেন। সোনালি হাসি মুখে বলল, একজন 50 বছর বয়সী পুরুষকে শেষে কিনা পিহুর জীবনসঙ্গী হিসেবে পাবে, আর এমপি সাহেব কিছুই করে ওঠার আগেই যা হবার তা হয়ে যাবে, এই ভেবেই তো আমার খুশি আকাশ ছুঁই ছুঁই হয়ে দাঁড়িয়েছে। সোমা বললেন, আমি তো ভাবতেই পারিনি এই বুড়োটা আমার এক কথায় রাতে রাতেই চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসবে, আর পিহুর জন্য এমন পাত্র ঠিক করে রেখে আসবেন। তবে এবার যা হবে আমাদের জন্য ভালোই হবে। এই অপয়ার জন্য ওই এমপির অনেক হুমকি দুমকি হজম করতে হয়েছে আমাদের, এবার আর কিছুই করতে পারবে না সে। চল চল তাড়াতাড়ি একে নিয়ে চল গাড়ি পর্যন্ত। অতঃপর সুমা সোনালি মিলে নেতিয়ে পড়া পিহুকে ছেঁচড়াতে ছেঁচড়াতে মোড় পর্যন্ত আনলো। মোড়ে দাঁড় করায় রাখা মোড়ে দাঁড় করিয়ে রাখা একটা সাদা রঙের টয়োটা গাড়ির পিছনে সিটে দরজা খুলে দিল ড্রাইভার। অতঃপর সোমা ও সোনালি মিলে পিহুকে দৌড়ে গাড়িতে উঠালো। জাবরুল ড্রাইভারের পাশের সিটে উঠে বসলেন। গাড়ি স্টার্ট করলো মুহূর্তের মধ্যেই। তা ক্যামেরাবন্দি জায়গা পেরিয়ে চলে গেল তার গন্তব্যের উদ্দেশ্যে। পুরো দৃশ্য দেখা মাত্র সারফারাজ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পাশের অন্য টেবিলে এমনভাবে লাথি মারলো যে গ্লাসটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সারফারাজ রাগে চিল্লিয়ে বলল, ড্যামিও, তোরা আমার কলিজার টুকরাকে ছুঁয়েছিস। এই সারফারাজ ইউসুফ খান থেকে তার হবু বউকে কেড়ে নিয়ে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার কূটনৈতিক পরিকল্পনা করেছিস। নিজ নিজ জানের প্রতি সব মায়া ফুরিয়ে গেছে যে তোদের, তাও আমার বোঝা হলো। আমি জীবিত থাকতে তোরা আমার প্রাণ পাখিকে আমার থেকে কেড়ে নিতে পারবি না। আজ তোদের তিনজনের জীবনের শেষ দিন হতে চলেছে, জানোয়ারের দল। এই বলে সারফারাজ ল্যাপটপ থেকে পিহুকে নিয়ে যাওয়ার গাড়িটির পিছনে থাকা নাম্বার প্লেটের ওই জায়গাটাকে ব্যাক করে পোজ করলো। অতঃপর সে গাড়িটার ছবি উঠালো ওইভাবেই। সেই সময় সারফারাজের অফিস কক্ষে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সারফারাজ বলল, কামিং। তখনই আহাদ সহ ওর পিছনে আরো দুজন গার্ড অন্য আরেকজন গার্ডকে দৌড়ে এনে ভিতরে প্রবেশ করালো। আহাদ বলল, আমার স্ত্রী এখন আউট অফ ডেঞ্জার পজিশনে আছে স্যার। আমি আর হাসপাতালে থাকতে পারলাম না ম্যামের নিখোঁজ হওয়ার খবর শুনে। এই বলে আহাদ ওর পিছনে দৌড়ে রাখা গার্ডটির দিকে এক পলক দেখে বলল, স্যার, গতকাল রাতে আমার স্ত্রীর লেবার পেইনের খবর পেয়ে আমি চলে যাওয়ার আগে গার্ডস রিফাতকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম ম্যামের বাড়ির সামনে সিসিটিভি ফুটেজে নজর রাখতে। সে নিজের দায়িত্বে অবহেলা করেছে, তাকে উপযুক্ত শাস্তি প্রদানও করা হয়েছে। আপনি বললে তার শাস্তির পরিমাণ আরো বাড়িয়ে দেওয়া হবে। সারফারাজ গম্ভীর কণ্ঠে বলল, আর কোনো শাস্তির প্রয়োজন নেই ওর, ছেড়ে দাও ওকে। সঙ্গে সঙ্গে বাকি দুজন গার্ডস রিফাতকে ছেড়ে দিলে রিফাত হাঁটু ভেঙে মেঝের উপরে বসে কান্নারত কণ্ঠে বলল, স্যার, আমি ভুল করেছি। আমার ভুলের পরিমাণ যে অনেক বড় তাও আমি বুঝতে পেরেছি। দয়া করে এবারের মতো আমাকে মাফ করে দিন। আমাকে আমার কাছ থেকে বরখাস্ত করবেন না স্যার। সারফারাজ বলল, করা হয়নি তোমায় বরখাস্ত। আহাদ, থাকো। বাকিরা বের হও এই কক্ষ থেকে আর নিজ নিজ কাজে মনোনিবেশ করো। তৎক্ষণাৎ বাকি তিনজন গার্ডস বেরিয়ে গেল কক্ষ থেকে। আহাদ সারফারাজের পাশে এসে দাঁড়ালো। সারফারাজ ভিডিওতে থাকা গাড়ির অংশটুকু আহাদকে দেখিয়ে বলল, সিটি ইন্টেলিজেন্সকে জানাও সাদা রঙের এই টয়োটা মাইক্রোটাকে ট্রেস করো। ঢাকার সব হাইওয়ে, টোল প্লাজা, গ্যাস স্টেশনে সিসিটিভি ফুটেজ গেটে দেখো। 15 মিনিটের মধ্যে গাড়ির পুরো হদিশ বের করে দেওয়ার ব্যবস্থা করো আহাদ। আহাদ বেরিয়ে গেল ওর উপর বর্তানো দায়িত্বটি সঠিকভাবে পালন করতে। সারফারাজ কক্ষ থেকে বেরিয়ে সিক্রেট গেট খুলে অতিক্রম করে বাইরে এসে দাঁড়ালো খোলা আকাশের নিচে, একেবারে বাইরে যাওয়ার শেষ ধাপের সামনে। পরপরেই আহাদ ছুটে এলো সারফারাজের কাছে। আহাদ বলল, ঢাকা থেকে বের হওয়ার সব গেট, টোল প্লাজা, হাইওয়ে, বাস টার্মিনাল, রেল স্টেশন প্রত্যেকটা জায়গায় আমাদের গার্ডসদের বসানো হয়েছে স্যার। গাড়িটি এখন কোন জায়গাতে অবস্থান করছে তা খুব তাড়াতাড়ি জেনে যাব। সারফারাজ বলল, এই মাইক্রো যেন ঢাকার বাইরে বের হয়ে যেতে না পারে। যত বের হওয়ার মতো জায়গা আছে সব সিল করে দাও। যারা এই গাড়িটিকে আটকাতে পারবে তাদের পুরস্কৃত করা হবে, আর যারা গোশ খেয়ে এদের যেতে দিবে তাদের কোনো ওয়ার্নিং ছাড়া গুলি করবে।
আহাদ বলল, ওকে স্যার। অতঃপর সারফরাজ আর্মি ক্যাম্প থেকে বিশেষ বাহিনী নামিয়ে দিল। সারফরাজ আস্তানার পেছনে থাকা এরিয়াতে চলে এলো আহাদের সাথে। সেখানে থাকা ওর প্রাইভেট হেলিকপ্টারটাতে উঠলো সারফরাজ ও আহাদ। অতঃপর হেলিকপ্টারটিকে আকাশে উড়ালো পাইলট। সারফরাজের হাতে একটা দূরবীন রয়েছে। সারফরাজ সেটার সাহায্যে চারপাশে নজর বুলাচ্ছে। একই কাজ আহাদও করছে। সারফরাজ বলল, কতক্ষণ পারবি তোরা আমার চোখ এড়িয়ে পালিয়ে বেড়াতে? খুব শীঘ্রই তোদের আমি ধরে ফেলবো। যেদিকে গেছিস, যেখানে আছিস, সেখান থেকে তোদের ধরে ফেলবো। সারফরাজের চোয়াল শক্ত হয়ে আছে, চোখ জোড়া অসম্ভব লাল হয়ে আছে রাগে। তখনই আহাদের ফোন বেজে উঠলো। আহাদ কলটা রিসিভ করতে উপাস থেকে পাওয়া তথ্য শোনা মাত্র সারফরাজকে বলল, স্যার, ওদের গাড়িটা বর্তমানে ঠিকানা পাওয়া গেছে। সারফরাজ পাইলটকে সেই ঠিকানা অনুযায়ী যেতে বলল দ্রুত। সঠিক গন্তব্যের সামনে এসে গাড়ি থেকে নামলো জাবরুল। অতঃপর পিছনের গেটটি খুলে দেওয়া হলো। পিহুকে দুপাশ থেকে সোমা ও সোনালি যে ধরে রেখেছে তা দেখা হলো। পিহু আবারও ছটফট করতে শুরু করেছে, অজরে কাঁদছে। জাবরুলকে অনুরোধ করছে ওর সাথে যেন এত বড় অন্যায় না করা হয়। জাবরুল বললেন, তোকে আমার কসম, যদি এখনো ছটফট করিস, আমার কথা মেনে না নিস, তাহলে এক্ষুনি গাড়ির নিচে পড়ে আত্মহত্যা করব আমি বলে দিলাম। জাবরুলের মুখে এরূপ কথা শোনা মাত্র পিহু ছটফট করা থামিয়ে দিল। থম হয়ে থাকা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল বাবা নামক মানুষটির দিকে। মুহূর্তের মধ্যেই ওর হাত পা মুখ অদৃশ্য কোনো শিকল দ্বারা খুব মজবুত ভাবে বেঁধে দিলেন যেন জাবরুল। সুমা আর সোনালি পিহুকে দৌড়ে গাড়ি থেকে নামলো। পিহু পুরোপুরি অনুভূতি শূন্য হয়ে ওদের সাথে বাসাটির ভিতরে প্রবেশ করলেন।